আজকে গল্প শুরুতেই কিছু কথা বলি। মানুষের জীবন যে কী পরিমাণ কঠিন, এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি যখন ভয়েস রেকর্ডিং করছিলাম প্রথম দিকে আমার অত খারাপ লাগে নাই, কিন্তু শেষের দিকে গিয়ে আমি এত পরিমাণ ইমোশনাল হয়ে গেছি যে আমার মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে যে মানুষের জীবন এত কঠিন, অসম্ভব। মাথা পেইন করছে আমার। রেকর্ডিংয়ে বসে আমার জাস্ট চোখ দিয়ে পানি পড়তেছিল। রোজা রেখেছি, রোজা রেখে রেকর্ড করতেছিলাম, তো প্রচুর খারাপ লাগতেছে। গল্পটা আপনারা শুনতে থাকুন, দেখেন মানুষের জীবন কি পরিমাণ কঠিন এবং কতটা কষ্ট থাকে মানুষের জীবনে। প্রস্তাবের মাধ্যমে বিয়ে হলেই নাকি মানুষ সুখী হয়, এই কথাটা আমি কোনো দিন বুঝতে পারিনি। কারণ আমার জীবনে সুখটা কোনো ঠিকানা পায়নি। আমি গ্রামের খুব সাদাসিধে একটা মেয়ে ছিলাম। ছোটবেলা থেকেই পড়ালেখার খুব শখ ছিল। অন্য মেয়েরা যখন খেলাধুলা করত, আমি তখন বইয়ের পাতা উল্টাতাম। মনে মনে স্বপ্ন দেখতাম একদিন আমিও অনেক পড়ব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু অভাব আমাদের বাড়িতে স্বপ্নের থেকেও বড় ছিল। বাবা মা পড়ার খরচ চালাতে পারল না। অল্প বয়সে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের সময় কিছুই বুঝিনি, ভেবেছিলাম এটাই বুঝি মেয়েদের জীবন। ছেলের পরিবারও আমাদের মতোই গরিব ছিল। বিয়ের পরের কয়েকটা দিন মোটামুটি ভালোই কেটেছিল। শাশুড়ি একটু আদর করত, মনে হতো হয়তো সব ঠিক হয়ে যাবে। তারপর আমার কোল আলো করে একটা ছেলের সন্তান এলো। আমি ভেবেছিলাম এখন সে বদলাবে, বাবা হয়েছে তো। কিন্তু তখনই আমার জীবনের অন্ধকার শুরু হলো। এক রাতে আমি ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলাম। গভীর রাতে সে নেশা করে বাড়ি ফিরল। সেই রাতে প্রথম সে আমাকে মারল। এত মারল যে আমি ঠিকমতো চিৎকারও করতে পারিনি। আমার ছোট্ট বাচ্চাটাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আশেপাশের মানুষ দৌড়ে এসে আমাকে আর বাচ্চাকে বাঁচিয়েছিল। এরপর থেকে মারধর আমার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেল। সে সংসারে টাকা দিত না, ঘরে খাবার থাকতো না। অনেকদিন না খেয়ে থেকেছি। কখনো শাক পাতা, কখনো কচু তুলে এনে রান্না করেছি। মায়ের কাছে ফোন করে টাকা চাইতে হতো। ফোন ধরার আগেই চোখে পানি চলে আসতো। তবুও সন্তানের জন্য চাইতাম। এর মাঝেই আমি আবার গর্ভবতী হলাম। পেটে বাচ্চা থাকা অবস্থাতেও সে আমাকে মারতো, কখনো খাবার দিত না। আমি এক কোণে বসে কাঁদতাম আর ভাবতাম, এই বাচ্চাটাকে আমি কিভাবে পৃথিবীতে আনবো? কোনোদিন কি ওরা ভালোভাবে বাঁচতে পারবে? এরপর আমার মেয়ে হলো। ছোট্ট গোল চোখ, চোখে মায়া। ওকে বুকে নিয়ে আমি কত রাত কেঁদেছি। ভেবেছিলাম হয়তো এবার সে বদলাবে, কিন্তু না, অত্যাচার আরও বেড়ে গেল। সে আমাকে তালাক দিতে চাইল। পরে জানতে পারলাম সে শুধু নেশাই করে না, পরকীয়াতেও জড়িয়ে পড়েছে। অনেক রাত মনে হতো আমি আর পারছি না, মরে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার ছেলেটার হাত, আমার মেয়েটার মুখ মনে পড়লেই আমি থেমে যেতাম। আল্লাহর কাছে শুধু বলতাম, আল্লাহ আমাকে একটু শক্তি দাও। একদিন আমি বড় একটা সিদ্ধান্ত নিলাম, আমি বিদেশ যাব। এই দেশে থেকে আমার সন্তানদের ভবিষ্যৎ নেই, লেখাপড়া জানি না, কাজ নেই। তাই লুকিয়ে লুকিয়ে কাগজপত্র তৈরি করলাম। ধার করে টাকা জোগাড় করলাম। অনেক ভয়ে ভয়ে পাসপোর্ট করলাম। শেষে ভিসা হলো। সৌদিতে বাসা বাড়ির কাজ। কিন্তু সবচেয়ে কঠিন ছিল সন্তানদের ছেড়ে যাওয়ার কথা। আমার ছেলে তখন একটু বড়, কিন্তু আমার মেয়েটার বয়স মাত্র 2 বছর। এত ছোট্ট মেয়েকে রেখে যাওয়ার কথা ভাবলেই বুক ফেটে যেত। কত রাত আমি না ঘুমিয়ে কেঁদেছি, তবু নিজেকে শক্ত করেছি। ভাবলাম আজ না গেলে ওদের সারা জীবন এমন কষ্টেই কাটবে। শাশুড়ির কাছে সন্তান দুটোকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যেদিন যাব, আগেই একটা ব্যাগ, দুটো কাপড় আর কিছু জিনিস গোপনে পাঠিয়ে দিয়েছিলাম। বাড়িতে বললাম হাসপাতালে যাচ্ছি। সেদিন আমি ছেলে মেয়েকে মন ভরে আদরও করতে পারিনি। করলে সবাই সন্দেহ করত, কারণ এই যাত্রাটা আমার সবার আড়ালে করতে হয়েছিল। আমার 2 বছরের মেয়েটা উঠোনে খেলছিল, আমি ওর দিকে তাকাইনি। তাকালে আর যেতে পারতাম না। বুকের ভেতর পাথর বেঁধে আমি রওনা হলাম। বিদেশে গিয়ে বুঝলাম
এখানকার জীবনও সহজ না। দিন রাত কাজ, বিশ্রাম নেই। কখনো ঠিকমতো খাবার দিত না, কখনো অপমান করত, ভাষা বুঝতাম না, কাউকে নিজের কষ্ট বলতেও পারতাম না। অনেক রাতে বাথরুমে লুকিয়ে কেঁদেছি। ছেলে মেয়েদের কথা মনে পড়ে অনেক কাঁদতাম। কিছু বাড়িতে ভালো ব্যবহার পেয়েছি, কিছু বাড়িতে না। অসুস্থ হয়েছি, তবুও কাজ করেছি। কারণ কাজ না করলে টাকা পাঠাতে পারতাম না। মাস শেষে যখন সন্তানদের জন্য টাকা পাঠাতাম, তখন মনে হতো এই কষ্ট বৃথা যাচ্ছে না। এর মাঝে একবার দেশে গিয়েছিলাম। সন্তানরা অনেকটাই বড় হয়ে গেছে, আমাকে চিনতেই পারেনি। দেখতে দেখতে 16 বছর কেটে গেছে। আজ আমার ছেলে বড় হয়েছে, আমার মেয়েটাও বড় হয়েছে। ওদের লেখাপড়া, খাওয়া পড়া সব দায়িত্ব আমার। আমি জানি আমি পাশে ছিলাম না। আমি জানি আমি ওদের কোলে বড় করতে পারিনি। এই কষ্টটা আমার বুকেই থেকে যাবে। আজও সেই দিনের কথা মনে পড়ে, যেদিন 5 বছরের ছেলে আর 2 বছরের মেয়েকে রেখে আমি বিদেশের মাটিতে পা দিয়েছিলাম। সেই দৃশ্য কোনো দিন ভুলতে পারবো না। আমি জানি না প্রস্তাবের বিয়ে মানুষকে সুখী করে কি না, কিন্তু আমি জানি একজন মা তার সন্তানদের জন্য নিজের জীবনটা কেউ তুচ্ছ করে দিতে পারে। আমি এখনো লড়ছি, আমি এখনো দাঁড়িয়ে আছি, কারণ আমার বেঁচে থাকাটাই আমার ছেলে আর মেয়ের সবচেয়ে বড় ভরসা। আমি চাইলে পারতাম নিজের জীবন গুছিয়ে নিজে সুখী হতে, কিন্তু আমার সন্তানদের কথা ভেবে আমি এই কঠিন পথ বেছে নিয়েছিলাম। আমি শুনেছি আমার স্বামী আরেকটা বিয়ে করেছে। খবরটা যেদিন প্রথম কানে এলো, বুকের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। অথচ অবাক হয়ে দেখলাম আমি কাঁদিনি। মনে হলো আমি তো আগেই তাকে হারিয়েছি। সে যখন আমাকে মারতো, অপমান করত, পরের দিকে ঝুঁকেছিল, সেদিনই তো সে আমার ছিল না। তবু একটা কষ্ট রয়ে যায়। আমি তার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার সন্তানদের জন্য। আমার ছেলে মেয়ে এখনো দাদাবাড়িতেই থাকে। আমি দূর দেশ থেকে শুধু টাকা পাঠাই। আমার সাথে ওদের সম্পর্ক যেন টাকার হিসাবের মতো হয়ে গেছে। মাসের শেষে টাকা গেলে ফোন আসে, না গেলে খবর নেই। কখনো কখনো মনে হয় আমি কি শুধু এটিএম মেশিন? আমি কি শুধু রেমিটেন্স পাঠানো একটা নাম? আমি চাই মন ভরে ওদের আদর করতে, ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে চাই, বাবা আমি আছি। মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেতে চাই, কিন্তু পারি না। ভিডিও কলে যখন কথা হয়, তখনও কেউ না কেউ পাশে থাকে। আমি মন খুলে কথাও বলতে পারি না, ওরাও পারে না। অনেক সময় দেখি ওরা সংকোচে থাকে। দূরত্বটা শুধু মাইলের না, বছরেরও। আমি ওদের জন্ম দিয়েছি, কিন্তু বড় হতে দেখিনি। ওদের প্রথম স্কুলে যাওয়া দেখিনি। জ্বর হলে কপালে হাত রেখে বসে থাকতে পারিনি, কান্না থামাতে পারিনি। এই কষ্টটা আমার নিজের হাতে বানানো, জানি। কিন্তু তখন তো কোনো রাস্তা ছিল না। শুনেছি ওদের বাবা এখন নতুন সংসার করছে, হয়তো নতুন স্ত্রী, নতুন সন্তান নিয়ে সুখী। আমি জানি না, জানতে চাইলেও আর কৌতূহল জাগে না। শুধু একটা ভয় কাজ করে, আমার সন্তানদের কি সে ভালো রাখে? ওদের কি কেউ অবহেলা করে? ওরা কি মনে করে আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে? এই কথাটা ভাবলেই বুকের ভেতর ছুরির মতো বিঁধে। অনেক সময় মেয়ে ফোনে বলে, মা তুমি কবে আসবা? আমি হেসে বলি, শীঘ্রই। কিন্তু ফোন কেটে গেলে আমি চুপচাপ বসে থাকি। জানি শীঘ্রই বলে কিছু নেই। কাজের চুক্তি, ধার দেনা, দায়িত্ব সব আমাকে বেঁধে রেখেছে। আমি কখনো কখনো নিজেকে প্রশ্ন করি, আমি কি ঠিক করেছি? সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য তাদের শৈশবটা আমি হারিয়ে ফেলেছি। ওদের বড় হওয়ার গল্প আমি শুনেছি অন্যের মুখে। আমার কাছে ওদের স্মৃতি মানে পুরনো ছবি আর ভিডিও কলের জমাট বাঁধা হাসি। আমি শুধু টাকা পাঠাই, কিন্তু মায়ের ভালোবাসা কি টাকায় পাঠানো যায়? রাতে কাজ শেষ করে যখন বিছানায় যাই, তখন খুব করে ইচ্ছে করে একবার যদি ওদের গায়ে হাত রেখে ঘুমোতে পারতাম, একবার যদি মন ভরে আদর করতে পারতাম, কোনো ভয় ছাড়া, কোনো তাড়া ছাড়া। আমি জানি আমার জীবনটা সহজ ছিল না, এখনো না। স্বামী আরেকটা বিয়ে করেছে, তা নিয়ে আমার আক্ষেপ নেই। কিন্তু আমার সন্তানদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে, এই দূরত্বটাই আমার সবচেয়ে বড় শাস্তি। তবু আমি ভেঙে পড়ি না, কারণ আমি জানি আমি যা করেছি ওদের জন্যই করেছি। হয়তো একদিন ওরা বুঝবে তাদের মা দূরে গিয়ে সুখ খুঁজতে যায়নি, তাদের বাঁচাতে গিয়েছিল।
আমি অপেক্ষা করছি সেই দিনের জন্য, যেদিন আমি শুধু টাকা পাঠানো একজন না, আবার শুধু মা হয়ে ফিরতে পারবো। আজকের গল্পটা একটা আপুর জীবনের গল্প। কি পরিমাণ মানুষের জীবনে কষ্ট, এটা আমি আমি গল্পটা যখন পড়ছি আমার চোখ দিয়ে পানি পড়ছে। তো মানুষের জীবন কত কঠিন, তাই না? 2 বছরের সন্তানকে রেখে পালিয়ে গিয়েছিল বিদেশে। ইস, কত কষ্ট, কতটা বুকে পাথর চাপা দিয়ে এই কাজটা করতে হয়েছে একবার ভাবেন তো। ছেলেটার কথা বাদ দিলাম, ছেলে তো ছেলেই, কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে কতটা স্ট্রাগল করে বড় হয়েছে। যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট দুঃখ আছে। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপু চাইলে নিজের জীবনটা সুন্দর করতে পারতো, ওনার কাছ থেকে পালিয়ে গিয়ে আবার হয়তো বিয়ে করতে পারতো, কিন্তু উনি সেটা করেনি। দূর দেশে পাড়ি জমিয়েছে শুধুমাত্র সন্তানদেরকে ভালো রাখার জন্য। এরকম অনেক প্রবাসী আপুরা আছে যারা কিনা আমাকে নক করে, এবং প্রত্যেকটা আপুর প্রবাস যাওয়ার পিছনে এরকম কষ্টের কারণ, দুঃখের কারণ আছে। তো ইনশাল্লাহ আমি সবার গল্পই শুনবো, এবং আপনারা আমাদের ফেসবুক পেজে জীবনের গল্পগুলো কিন্তু পাঠাতে পারেন। আশা করি আমরা আপনাদের জীবনের কাহিনীটা একদম গল্প আকারে সাজিয়ে সবার সাথে শেয়ার করব। তো আমি যখন গল্পটা পড়ছিলাম, আমার ওই 2 বছরের সন্তানকে রেখে বিদেশ চলে গেছে মা, আমার মেয়ের কথা মনে পড়ছিল, আর আমার মানে চোখ দিয়ে এখনও পানি পড়ছে। তো কিছু বলার নেই আমার। যারা গল্পটা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্পটা আপনাদের কেমন লেগেছে। মানুষের জীবন কি কষ্টের, কি কষ্টের। আলহামদুলিল্লাহ আমরা যারা ভালো আছি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ অনেক ভালো রাখছে। আমাদের থেকেও আরও কঠিন পরিস্থিতিতে মানুষ আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।